আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর্টিফি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক গড়তে আগ্রহী তুরস্ক, বাড়াতে চায় বাণিজ্যের পরিমাণও, সাংস্কৃতিক সমঝোতা স্মারক সই। 6 সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজেপি, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত, জানালেন জয়সওয়াল। দেশের রাজনীতির পরিবেশে ভয়াবহ অবস্থা, গণতন্ত্র বিরোধী একটি শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং বন্ধ কলকারখানা চালু করতে বাজেটে নীতি সহায়তা চান শীর্ষ ব্যবসায়ীরা, এনবিআর ও ব্যাংকের হয়রানি বন্ধের তাগিদ। দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানাবো। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় খলিলুর রহমান বলেন, প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে একসঙ্গে কাজ করবে ঢাকা আঙ্কারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। ঢাকা সফরের দ্বিতীয় দিনে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, তৈরি পোশাক খাত, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক গভীর করবে। বাংলাদেশ উভয় দেশের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, পারস্পরিকভাবে লাভজনক বিষয় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে তুরস্কের মতো বন্ধুদের সাথে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করে যাবে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে আমাদের সমর্থনের প্রস্তাব দিয়েছি। আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বাংলাদেশের সঙ্গে $1.3 বিলিয়ন বাণিজ্যকে $2 বিলিয়নে নিতে চায় তার দেশ। আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরো গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং এটিকে আরো শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরো বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করছি। এ সময় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে সৃষ্ট সংকট সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ 10 লাখের বেশি রোহিঙ্গাকে আতিথেয়তা দিয়ে যাচ্ছে। সমগ্র মানবতার পক্ষ থেকে এটি একটি ঐতিহাসিক আত্মত্যাগ। আমরা রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও ন্যায্য সমাধান খুঁজতে সংশ্লিষ্ট প্রতিবেশী দেশ ও সংস্থার সাথে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। তুরস্ক এই সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এজেন্ডায় রাখার জন্য নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সফর উপলক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক সম্পদ রক্ষায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। এদিনই শেষ হবে তার ঢাকা সফর। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে বালুখালীর 9, 16 ও 17 নম্বর ক্যাম্পে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। কথা বলেন চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 6 জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীর সতর্ক অবস্থানের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশের শিকার ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাগুলোতে
সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। বাড়ানো হয়েছে ড্রোন ও থার্মাল ক্যামেরার নজরদারি। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার 3টি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে 33 জনকে বাংলাদেশে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, বর্তমানে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ও শূন্য রেখায় অবস্থান করছে। কুটিবাড়ি এবং এই পাশে দুর্গাপুর সীমান্তে দুটা মিলেই তারা 12 জন নাগরিককে পুষিং এর চেষ্টা করে এবং 5 জন যে আছে, 3 মহিলা, ছোট বাচ্চা, পুরুষ আপাতত ভারতের সীমানার ভিতরে আছে। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ এবং শিশু সহ 17 জনকে পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 10 জনকে পুষিয়ে নেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চললেও সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভারতের মধ্যে ওরা বেরাবেরি করতেছে, বাংলাদেশে পুশিং ঠেকানোর জন্য তৎপরতা ছিল বিজিবি, পাবলিক সহ। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তেও। সেখানে 28 জনকে পুষিয়ে নেওয়ার চেষ্টার পর 2 দফা পতাকা বৈঠক হলেও সমাধান মেলেনি। অনুপ্রবেশকারীরা এখনও শূন্য রেখায় অবস্থান করছে। অন্যদিকে সাতক্ষীরার কলরোয়া সীমান্ত দিয়েও বিপুল সংখ্যক মানুষকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা রুখে দেয় বিজিবি। পুশিনের এই আশঙ্কায় দিনাজপুরের হিলি ও সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট সহ দেশের স্পর্শকাতর সীমান্তগুলোতে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ রুখতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ড্রোন। রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে বাড়াইছিল। বিজিবি যে সহযোগিতা আমরা করব এবং তাদের যে তৎপরতা আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলছেন, দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। সম্ভাব্য পুশিনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। লিওন আজাদ, আরটিভি। ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার মতে, যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর কাজ সুষ্ঠু ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব হবে। জয়সওয়াল আরও উল্লেখ করেন, ভারত ইতিমধ্যে বাংলাদেশের কাছে এমন অনুরোধ পাঠিয়েছে যার মধ্যে অনেকগুলোই প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান পুশিন বিতর্ক দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ভারত। গণতন্ত্র বিরোধী একটি শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি দল সচেতনভাবে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবুল আলম তারার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন পরিবারের সদস্যরা। এতে যোগ দেন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বক্তারা প্রয়াত 2 রাজনীতিবিদের কর্মময় জীবনের আলোচনা করেন। তিনি কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনী একটি শব্দ আমরা পেয়েছি। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতির পরিবেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে
গণতন্ত্র এখানে না থাকে। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। অপশক্তির উত্থান ঠেকাতে গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার দীর্ঘ প্রচেষ্টায় প্রায় 2.5 ঘন্টা পর বাসটি তোলা হয়। এর আগে সকাল 9:30টার দিকে ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। তখন চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসটিতে 40 জন যাত্রী থাকলেও তাদের আগে নামিয়ে দেওয়ার কারণে কেউ হতাহত হয়নি। রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবির পেছনে গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি দায়ী কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে যাত্রী এবং ফেরি ও পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এর আগে সকাল 9:30টার দিকে ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় এসবি পরিবহনের একটি বাস। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। এই ঘাটটি দিয়ে ফেরিতে ওঠার কথা ছিল, জাহাঙ্গীর ফেরি। সে জাহাঙ্গীর ফেরিতে না উঠে সরাসরি গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ফেরির ডালায় আঘাত করে এবং সেটি ভেঙে সে নদীতে। সার্বিক বিষয়টি পর্যালোচনা করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে যুগ্ম সচিব রফিকুল করিমের নেতৃত্বে, যেখানে বিআইডব্লিউটি এবং টিসির কর্মকর্তারা থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন সহ আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রোববার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার রাত 12টা হতে অস্ত্রশস্ত্র ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন ছাড়াও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। বন্ধ কলকারখানা চালু কারখানার জন্য এবারের বাজেটে নীতি সহায়তার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ব্যাংকের সুদের হার কমানো, জ্বালানি সরবরাহের পাশাপাশি এনবিআর ও ব্যাংকের হয়রানি বন্ধের তাগিদ দিয়েছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজেটে নীতি সহায়তার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের শিল্প কলকারখানা সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তত 80%-এরও বেশি ব্যক্তি খাতের বা বেসরকারি উদ্যোক্তাদের অবদান। এ কারণেই তৈরি পোশাক, ওষুধ, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প সহ প্লাস্টিক ও চামড়াজাত শিল্প দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে ই-কমার্স শিল্প সহ বেশ কিছু উদীয়মান খাতের। কিন্তু বিশ্বব্যাপী তেল, গ্যাস সহ সব ধরনের জ্বালানির সংকট এবং উচ্চমূল্যের উৎপাদন খরচ লাগামহীনের প্রভাবে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসছে না। অবস্থায় আসছে বাজেটে নতুন সরকারকে অর্থনীতির গতি চাঙ্গা রাখতে দেশীয় শিল্পকে শক্তিশালী করার পরামর্শ দেন শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমাদের বাজেটটা করতে হবে, আমাদের ভীষণও থাকতে হবে, আমাদেরকে সাহসও দেখাইতে হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং জ্বালানি এবং ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো, এই তিনটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া দরকার। ব্যাংকিং সেক্টরে যে লুটপাট, সেই লুটপাটের কারণেই কিন্তু আমাদের যেটা এনপিএল বলি, নন পারফর্মিং লোন, সেটা বেশি। সেই বেশি হওয়ার কারণে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি। এটা একটার সাথে একটা রিলেটেড। সো
অন্য মানুষের রং নুইয়ের কারণে আমরা সাফার করছি, তো এটা তো হওয়া উচিত না। সুতরাং আমরা চাবো না নতুন করে এটা হোক। আমরা যেটা চাই যে আমাদের ইন্টারেস্ট রেটটা সহনীয় পর্যায়ে আসুক, না হলে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট হবে না। দেশে এখনো মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটের চাপ মোকাবেলা করছে, রপ্তানির অবস্থাও নেতিবাচক। তাই বাজেটে সামগ্রিক অর্থনীতির কল্যাণে নীতি সহায়তার পরামর্শ দেন ব্যবসায়ীরা। আশা করেন হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির বিষয়েও এনবিআর এর ক্যাপাসিটি বিল্ড আপটা খুবই প্রয়োজন, কারণ আপনি $80 বিলিয়ন ইকোনমির যে সাইজ হবে এনবিআর, $500 বিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না, বা $1 ট্রিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না। তো ওনাদের লিমিটেশন অফকোর্স আছে, বাট আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদেরকে ওনাদের ক্যাপাসিটি বিল্ডিংটা করা খুবই দরকার, তাইলে ওনারা কিন্তু কালেকশনটা আরও বাড়াতে পারে। বন্ধ কলকারখানাগুলো চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ইনকাম জেনারেটিং নতুন নতুন কিছু কর্মক্ষেত্র তৈরি করা, কৃষিখাতকে গুরুত্ব দেয়া, আর আমাদের আভ্যন্তরীণ যে কাঁচামাল নির্ভর যে ইন্ডাস্ট্রি, এটাতে বেশি জোর দেওয়া লাগবে, কারণ আমদানি নির্ভর পণ্যের উপর ভিত্তি করে আমরা বেশি দিন এগুতে পারবো না। দেশীয় জ্বালানি অর্থনীতিতে কাজে লাগানো গেলে সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা শীর্ষ ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না এনসিপি, এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে রাজধানীর বাংলা মোটরে একটি ছায়া বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেভাবে আমাদের রুলিং হয়, সেটি যেন জনগণ বান্ধব হয়, জনগণের জন্য হয়, সেটিকেও আমরা নজরদারিতে রাখবো, যেন এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যাভিত্তিক নয়। নাম সর্বস্ব, সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। মৃত 5 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1411 জন। আর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 610 জনে। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাদারীপুরে এক গ্রাহকের 5,55,000 টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শুক্রবার জেলা অফিসে চেক গ্রহণ করেন মরহুম গ্রাহক মোহাম্মদ হাবিবের স্ত্রী। আনুষ্ঠানিকভাবে তার হাতে চেক তুলে দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন হেলালি। এ সময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেক গ্রহণ শেষে নির্ধারিত সময়ের আগেই দাবি পরিশোধ করায় সন্তোষ প্রকাশ করেন হাবিবের পরিবারের সদস্যরা। বিমা গ্রহণকারী 12 দিনের মাথায় একটা অ্যাক্সিডেন্ট করে উনি নিহত হয়েছে, এবং সাথে সাথেই বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্মীরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের যেই আইন নিয়ম মতো যে ক্লেম পাওয়ার কথা সেই ক্লেমটা সাথে সাথে তাদের পরিশোধ করে। বগুড়ায় দেশীয় মোবাইল ফোন প্রযুক্তি খাতের অন্যতম ব্র্যান্ড বেঙ্গল মোবাইলের রিটেইলার্স মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। জেলার নাজ গার্ডেনে হোটেলে বেঙ্গল মোবাইল ও বগুড়া মোবাইল মেলার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন রিটেইলার, ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীজনরা। এ সময় প্রধান অতিথি ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রাসেল মাহমুদ। তিনি প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্মার্টফোন বাজারজাতকরণ বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন। পরে অতিথিদের মতবিনিময় আর সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে একসঙ্গে 15টি মসজিদ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের বিষয়ে আন্দোলন করে অরুণাচল প্রদেশের ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন নামের একটি যুব সংগঠন। তাদের আন্দোলনের পরই এমন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এমন ঘোষণার পর বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টি। ফাইনালের আগে দুদল একে অপরকে করছে সমীহ, তবে মাঠের লড়াইয়ে নিজের দলকেই সেরা বলছেন 2 ফাইনালিস্ট কোচ।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের বিপক্ষে বাংলার বাঘিনীদের লড়াই। ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ভারতে দীর্ঘদিনের ট্রফি খরা ঘোচানোর সুযোগ, বিপরীতে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ভারতের গোয়া থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। মারিয়া সঙ্গীতার মাঠের বাইরের এই খোশ গল্প বা আলাপ কিংবা বন্ধুত্ব এখানে আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ। দুজনই বাঙালি, তাই আলাপ হয়েছে বাংলায়। অন্যদিকে পিটার আর ছেত্রীর মাঝে ছিল না পূর্ব জানাশোনা। সে আলাপ শুরু এই সাফ থেকেই, যেখানে ফাইনালে হেরে গেলে ছেত্রী হয়তো পিটারকে মনে রাখবেন নানান কারণে। তবে ট্রফি হাতে ছুঁয়েই নিরুত্তাপার কঠিন মাস্টার পিটার বাটলারের মুখে মৃদু আনন্দমাখা মুচকি হাসি। সে হাসির রহস্য উন্মোচন করা কঠিন, তবে এবারের সাফের ফাইনালটা এই অভিজ্ঞ কোচের জন্য নতুন পথ চলার শুরু। ভারত গোল হজম করেনি, কিন্তু বুঝতে হবে এটা ফাইনাল। আমরা এখানে একটি নতুন মাইন্ডসেট নিয়ে এসেছি। এই ম্যাচে আমি সামনের দিকে তাকাতে চাই। ভারত শক্তিশালী দল হলেও আমার দলের আফিদা, মারিয়ারা সবাই আমার সুপারস্টার। ভারতের বিপক্ষে মুখোমুখি 13 দেখায় বাটলারের দলের 10 ম্যাচের হারের অতীত। তবে 2022 ও 24 সাফে ভারতের বিপক্ষে 2টি জয় মারিয়াদের জোগাতে পারে বাড়তি আত্মবিশ্বাসের খোরাক। গ্রুপ পর্বের বড় হারকে ভুলে যেতে চান মারিয়া মান্ডা। তো বরাবরই যে ফাইনাল ম্যাচ যেহেতু সুযোগ পেয়েছি, তো আসলে সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তো চাপ বলতে যে এতটা চাপে নিচ্ছি না, কারণ হলো আমরা তাদের সাথে তো এখন খেলে আসছি, জানি, আর আসলে আমরা তাদের সাথে ফাইট করব, এটাই আমাদের টার্গেট। বাংলাদেশের এই দলটা নিয়ে সাবধানী ভারত কোচ। নেপালের বিপক্ষে দারুণভাবে ম্যাচে ফেরা আর ঋতুর অলিম্পিক গোলের ঝলক ভারতকে বুঝিয়ে দিচ্ছে এই টাইগ্রেসদের শক্তিমত্তা। এটা ডিফারেন্ট বল গেম হবে। গ্রুপ পর্বের ম্যাচের মতো এই ম্যাচকে আমরা ট্রিট করছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, তবে ট্রফি নিয়ে ফিরতে চাই। সাফ রিজিয়নের জন্য ঋতুপর্ণা দারুণ একজন ফুটবলার। এ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসছে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে অনিশ্চিত মনিকা। কথার লড়াইয়ে দু দলের কোচের সংবেদনশীলতা, তার বিপরীতে মাঠের লড়াইয়ে দু দল দেখাবে নিজেদের ক্ষিপ্রতা। ভারতের দীর্ঘদিনের অপেক্ষা, তার বিপরীতে বাংলাদেশের পরপর 3 বারের ট্রফি জয়ের একটা বড় সুযোগ। তা পারবে তো বাংলার বাঘিনীরা? ভারতের গোয়া থেকে মাহফুজুল ইসলাম, RTV। দীর্ঘ 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসলো অস্ট্রেলিয়া। 3টি করে ওয়ানডে ও T20 সিরিজ খেলতে শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মিচেল মার্শ, অ্যালেক্স গ্যারিরা। পাকিস্তান সিরিজ শেষ করে ঢাকায় পা রাখা অজিরা শনিবার বিশ্রাম নিয়ে রোববার থেকে অনুশীলন শুরু করবে। দলটিতে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডদের মতো তারকা পেসাররা। এরপরও লিয়াম স্কট, ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডদের মতো ক্রিকেটারদের নিয়ে দল গড়ায় ঘরের মাঠে বড় পরীক্ষাই দিতে হবে টাইগারদের। আগামী 9 জুন মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর 11 ও 14 জুন হবে পরের 2টি ম্যাচ। মিরপুরে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে 3টি T20 হবে 17, 19 ও 21 জুন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে পাহাড়তলিতে শুরু হয়েছে শহীদ জিয়া উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট। 23টি দলের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের পতেঙ্গায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। খেলার মাঠ মানেই তরুণদের স্বপ্ন, সম্ভাবনা আর সুস্থ বিনোদনের এক অনন্য ঠিকানা। সেই স্বপ্নকে আরও এগিয়ে নিতে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জিয়া উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেছে 23টি দল। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর এ ধরনের উন্মুক্ত টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। যে আয়োজন করেছেন, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এদিন মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে রূপ নেয় এই ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্ট। এ ধরনের আয়োজন নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে বলে মনে করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া অঙ্গন ইতিমধ্যেই একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো ওখানে হচ্ছে, যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, সেখানে বাংলাদেশ অলরেডি সাফল্যর দ্বারপ্রান্তে চলে এসেছে, সাফল্য দেখিয়েছে। এ সময় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকে যে দর্শকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা। আমাদের এই খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা থাকবে। রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।